ভালোই আছি। এই লকডাউনে যতটা ভালো থাকা সম্ভব ততটাই ভালো আছি। প্রথম কদিন তো বেশ ভালোই লেগেছে, কারণ বাড়িতে অনেকটা সময় দিতে পারছিলাম। নিজের কিছু কাজ গুছিয়ে নিতে পারছিলাম। তবে এখন একটু মনে হচ্ছে যে একটু বেশি দিন হয়ে যাচ্ছে, কারণ বাইরে বেরিয়ে কাজ করতেই তো অভ্যস্ত আমরা। তো সেদিক থেকে দেখতে গেলে বাইরের কাজ এখন মিস করছি। এটা নিয়ে বলার মতন মানে সত্যি কথা বলতে আমার আম, মনে হয় না সেই এখতিয়ার আছে। তবে আহ হ্যাঁ, আমার চোখে এরকম সেটা যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলতে পারি যে দেখুন, বাংলা থিয়েটারের অতীত তো একটা খুবই মানে আহ উজ্জ্বল এবং গ্লোরিফাইড এবং মূল্যবান অতীত, এবং সেটা নিয়ে কথা বলতে গেলে পুরো সেশনটা সেটা নিয়ে কথা বলতে হবে। তবে আমি যতদিন থেকে বাংলা থিয়েটারের সাথে যুক্ত, সেটা 2004। হ্যাঁ, 2004 থেকে। তো সেটা খুব বেশি দিন নয়, ইনফ্যাক্ট সেটা মানে 16 বছর। 16 বছরটা খুবই কম। তাতে আমি সেখান থেকে বলতে পারবো, কারণ তার আগে তো আমার অতীতটা হচ্ছে শুধু থিয়েটার দেখা, কিছু ভালো, তাও সব থিয়েটার নয়, কিছু ভালো থিয়েটার আমি দেখেছি, যেগুলি খুব বিখ্যাত হয়েছিল বা যেগুলি সবাই মানে সবাই দেখতো আর কি, যেগুলো দেখা উচিত। এবং থিয়েটার করব বলে দেখিনি, দর্শক হিসেবে দেখেছি। তো 2004 থেকে আমি মোটামুটি থিয়েটারের সাথে মানে সরাসরি যুক্ত। এবং আহ, সেখান থেকে আমি বলতে পারি যে আমার যা আমার নিজের জার্নিটা শুরু হয়েছে। তো সেটাকে যদি আমি অতীত ভাবি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি অনেক গুণী মানুষদের সাথে মেলামেশা করার সুযোগ পেয়েছি, তাদের কাছ থেকে কিছু শেখারও সুযোগ পেয়েছি, কাজ করেছি। এবং সেই সময় যে সময় আমি শুরু করেছিলাম, সেই সময় হয়তো থিয়েটারের প্রেক্ষাপটটা অনেক বেশি আহ ছিল, মানে কি বলবো, ভাইব্রেন্ট ছিল। অনেক বেশি আদান প্রদান ছিল, মানুষের সাথে মানুষের যোগাযোগ অনেক বেশি ছিল। একে অপরকে একে অপরকে সহ্য করার শক্তিটা অনেক বেশি ছিল। তো সেটা সেইগুলো আমি পেয়েছি, এবং সেগুলো আমি নিজেও প্রত্যক্ষ করেছি। সেগুলো খুবই আমাকে এনরিচ করেছে আমার প্র্যাকটিসে। আর বর্তমান যদি বলি, এই সময়টা, লাস্ট 5 বছরটাকে আমার বর্তমান বলি থিয়েটারের, তাহলে খুব খুব অনেস্টলি বলতে গেলে স্বাভাবিকভাবেই তার একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা আমি খুব খুব চোখের সামনে দেখেছি। তার সব দিক থেকে পরিবর্তন আমি দেখেছি, তার গুণগত মান থেকে, কলাকুশলী থেকে, যারা নতুন থিয়েটারে আসছে তাদের থেকে শুরু করে আহ একটা বিশাল পরিবর্তন আমি দেখেছি 2015-র পর থেকে। 2013-14-র পর থেকে, অ্যাকচুয়ালি 2011 থেকেই হয়তো সেটা একটু 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 করে শুরু হয়েছে। শুরু হয়ে 2015-16 নাগাদ আমি একটা ম্যাসিভ পরিবর্তন দেখেছি। সেটা ভালো কি মন্দ আমি সেটা নিয়ে কোনো রকম কমেন্ট করতে চাই না, কারণ তবে আমি সেই প্রসেসটার মধ্যে নেই বা ছিলাম না। আমি আমার মতন কাজ করেছি, কারণ আমার নিজের কোনো দলও নেই। ফলে আমাকে হয়তো সেই প্রসেসটার মধ্যে দিয়ে খুব সরাসরি ইনভলভ হতে হয়নি, কিন্তু ডেফিনেটলি একটা পরিবর্তন হয়েছে। সেটা আমি আমি খুব আশা রাখি আবার একটা পরিবর্তন আসতে চলেছে, কারণ চেঞ্জ ইজ কনস্ট্যান্ট। সো আমি খুব হোপফুল যে আবার একটা পরিবর্তন বছর দুয়েকের মধ্যে বা বছর তিনেকের মধ্যে আসবে। আমার মনে হয় আমরা অনেকটা রিস্ক নেওয়ার জায়গা থেকে অনেকটা হয়তো এখন অনেক বেশি রিস্ক নেওয়ার সময় এসেছে, ইন টার্মস অফ দ্য আর্ট, যেটা আমরা করছি আর কি, যে কাজটা, সেই কাজটা শুধু ফর্মে নয়, ফর্মে, তার কনসেপ্টে, তার টেক্সটে, মানে একটা সার্বজনীন ভাবে, এমনকি অডিয়েন্সকেও একটা রিস্কি জোনে নিয়ে যাওয়ার একটা সময় এসেছে।
আমার মনে হয় আমরা যেটা ল্যাক করছি, যেটা সেটা হচ্ছে যে টেকিং রিস্ক। আমরা হয়তো বলতে চাইছি অনেক কথা, করতে চাইছি অনেক কিছু, কিন্তু ফাইনালি রিস্ক নিতে ভয় পাচ্ছি। তো সেইটা আমার মনে হয় একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে ভালো কাজের জন্য, এবং সেটা হয়তো করছে। এটা আমার মনে হয়, মানে আমি যা চাইছি সেটা করতে পারার স্বাধীনতা একজন শিল্পীকে দিতে হবে। একজন শিল্পী যা চাইছে সেটা সে করতে পারছে, সেটা যদি ভুলও হয় সেই ভুল করতে দেওয়ারও রিস্ক তাকে নিতে হবে। তো সেটা আমার মনে হয় একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমরা নিতে বা এই সময় আমি দেখতে পাচ্ছি না, কম পাচ্ছি। অন্যান্য দেশে অনেক বেশি রিস্ক নেওয়া হচ্ছে, সেখানে যে খুব পয়সা কড়ি বেশি আছে থিয়েটারে তা নয়, কমার্শিয়াল থিয়েটার ছাড়া। কমার্শিয়াল থিয়েটার বলতে আমি বলছি একদম মানে সেই ব্রডওয়ে বা ওয়েস্ট ওয়েস্ট এন্ড এগুলো ছাড়া। তো অন্যান্য যে অফ ব্রডওয়ে বা অফ অফ ব্রডওয়ে বা অফ 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 ব্রডওয়ে বা আমি বিদেশের কথা বলছি, বা যেগুলো আমাদের মতন আর কি কিছু সমমনস্ক থিয়েটার কর্মীরা গভর্নমেন্টের সাবসিডাইজ নিয়ে, সাবসিডি নিয়ে যারা থিয়েটার করে তাদের কথা বলছি, তারা এক অর্থে তারা থিয়েটারের দল বা থিয়েটার করছে নন প্রফিট অর্গানাইজেশন থেকে। তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু আমাদের থেকে যে খুব বেটার তা নয়, একই রকম, প্রায় একই রকম। তাদেরও তাদের মতন স্ট্রাগল আছে। তারা, আমরা তো তবু অনেক প্রিভিলেজড বলবো যে আমরা একটা হল বুক করি, হল পাই। সবাই যে সব ক্ষেত্রে সেটা পারে সেটা তার নয়। তারা অনেক ছোট ছোট স্টুডিও স্পেসে করে থিয়েটার, এবং সেটা যে সবসময় পয়সা নেই বলে করে তা নয়। তাদের নিজস্ব আর্ট ফর্ম, তাদের আর্টিস্টিক ফর্মটাকে এক্সপ্লোর করার জন্যও করে। কিন্তু সেটা আমি বলছি যে সে যেটাই করুক তার মধ্যে একটা রিস্ক নেয়। তারা যেটা করতে চাইছে সেটা তারা করতে পারে বিনা বিনা দ্বিধায়, যে আমার থিয়েটারটা চলবে কিনা বা দর্শক হবে কিনা বা কলসো পাবো কিনা, এই ধরনের চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে তারা করতে পারে। স্টার নিতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি নেই, স্টার ছাড়া থিয়েটার হবে না, বা এমন টেক্সট যেখানটায় আমাকে একটা প্রথম থেকে শেষ অব্দি গল্প থাকতে হবে, সেই গল্প ভিত্তিক মানে গল্প তো মানে আমি বলছি মানে স্ট্রেট ন্যারেটিভ থাকতে হবে। এই সমস্ত নানান রকম কন্ডিশন দিয়ে আমার মনে হয় যে সেখানে কাজ কম হয়। হয় না বলবো না, যেই মুহূর্তে সেখানে একটা প্রডিউসার আছে বা কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে তখন হয়, কিন্তু আমরা তো আসলে কেউ কমার্শিয়াল থিয়েটার করি না। আমাদের থিয়েটারে তো কোনো কমার্স নেই, কোনো ইকোনমিক্স নেই সে অর্থে। তো সে অর্থে আমরা কেন সেই রিস্কটা নিতে পারবো না? কিসের এত মানে আমাদের কি বা টিকিট বিক্রি হবে বা 5টা শো হাউসফুল হবে এই জন্য ভেবে আমি আমি শিল্পী হিসেবে কেন সেই রিস্কটা নিতে পারবো না? বরং রিস্ক নিলে তুমি জানো না, হয়তো তোমার দর্শক, নতুন দর্শক তৈরি হবে। তো আমার মনে, আমি সেটাই বলছি যে তুলনার জায়গা থেকে যদি করি, আমরা রিস্ক নেবার ক্ষমতাটা আমার মনে হচ্ছে এই লাস্ট কয়েক বছর আমি কম দেখছি। তো এই সময় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে এই সময়ের ছাত্র ছাত্রীকে যেটা অ্যাট্রাক্ট করবে, নতুন জেনারেশনকে যেটা, যে খিদেটা বাড়াবে যে হ্যাঁ আমাকে এই থিয়েটারটা গিয়ে দেখতে হবে, বাড়ি থেকে উঠে আমার মোবাইল ফোনটাকে বন্ধ করে, মোবাইল ফোনের ওয়েব সিরিজের যেটা আমার ডাউনলোড করা আছে অ্যাপ, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমটা ছেড়ে আমাকে গিয়ে একটা থিয়েটার দেখতে হবে, নিজে উপস্থিত হয়ে নির্দিষ্ট সময়। সেই আকর্ষণটা একটা নতুন জেনারেশনের মধ্যে আমাদেরই তৈরি করার দায়িত্ব। এবং তার জন্য আমার মনে হয় সেই সময় উপযোগী আমাদের কিছু, আবার কিছু রিস্ক এবং কিছু নতুন, নতুন বলবো না, কিছু এমন কিছু একটা আমাদের করতে হবে বা এক্সপ্লোর করতে হবে বা এক্সপেরিমেন্ট করতে হবে, যেখান থেকে আমরা সেই নতুন দর্শক তৈরি করতে পারবো, তাদের আগ্রহ জমাতে পারবো। তাদের আগ্রহ তৈরি হচ্ছে না বলে তারা দায়ী নয়, তাদের আগ্রহ তৈরি হচ্ছে না বলে আমরা দায়ী। আমি খুব সামাজিক জায়গা থেকে থিয়েটার শুরু করেছি তাহলে সেটা ভুল বলা হবে। আমি খুব অনেস্টলি আমি থিয়েটার ফর্মটাকে ভালোবেসেছি, এবং আমার করতে গিয়ে মনে হয়েছে দ্যাট এটা আমাকে সব থেকে বেশি আনন্দ দিচ্ছে এই জায়গাটা, এই ক্ষেত্রটা। থিয়েটার টেক্সট পড়া থেকে শুরু করে সেটাকে প্রোডাকশনের, প্রোডাকশন অব্দি যাওয়ার প্রসেসটা, তাই আমি সব থেকে বেশি নিজেকে আনন্দ, আমি নিজে আনন্দ পাচ্ছি। এবং এই আর্টিস্টিক প্রসেসটাতে আমি আমি যুক্ত হতে পারছি সম্পূর্ণ নিজের সাথে এবং আমার নিজের চারপাশের সাথে। আহ
আমি এখানে একটা কোট করতে চাই। একজন বিখ্যাত আর্টিস্ট একটা কোট বলেছিলেন, একটা প্রশ্ন করেছিলেন যে তুমি কিভাবে জানো যে তুমি একজন আর্টিস্ট বা তুমি একজন আর্টিস্টিক প্রসেসের মধ্যে আছো? কিভাবে আমি সেটা জানতে পারবো? হাউ ডু আই নো দ্যাট আই এম অ্যান আর্টিস্ট অর আই এম ইন আ প্রসেস হুইচ ইজ রাইট? আমার মনে হয় সেটা উত্তরটা ছিল যেটা আমাকে খুবই ফ্যাসিনেট করেছিল, বা উত্তরটা আমি নিজেও স্বীকার করি, যে আমি যদি প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার যদি প্রথম চিন্তা হয় যে আজকে আমার কি, মানে আমার মাথায় যদি নতুন একটা আইডিয়া আসে এবং সেই আইডিয়াটা যদি ভুলও হয়, সেই আইডিয়াটা যদি অর্থহীন হয়, সেই আইডিয়াটা যদি অন্যের কাছে কি বলবো অ্যাকসেপ্টেডও না হয়, তাহলেও আমি যদি একদিন একটা করে নতুন আইডিয়া আমার মধ্যে আমি চর্চা করতে পারি বা আমার মধ্যে আসে, চর্চা করতে পারি না, আমার মধ্যে যদি সেটা খুব ইনস্টিংক্টলি আসে, তাহলে আমি মনে করি যে আমি একটা আর্টিস্টিক প্রসেসের মধ্যে আছি। এবং তারপর তো ডেফিনেটলি সেই আইডিয়াটাকে লিখে ফেলা এবং সেটা নিয়ে ভাবা, সেটা নিয়ে আরো কোনো বড় জার্নি তৈরি করা যায় কিনা সেই পসিবিলিটি গুলোকে নার্চার করা, সেগুলি পরের স্টেপে আসে। কিন্তু দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট আমাকে দেখতে হবে যে আমি এজ অ্যান আর্টিস্ট আমার মধ্যে সেই আইডিয়াটা খুব স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি হচ্ছে কিনা প্রত্যেক দিন। প্রথম কাজ হবে যে মানে সেটা খুব স্পন্টেনিয়াসলি আমার ভেতরে আসছে কিনা, দ্যাট আই এম আইডিয়েটিং থিংস, নিউ থিংস আমার চিন্তা ভাবনার মধ্যে। সেটা যে সবসময় কোনো নাটক হতে হবে এমন কোনো মানে নেই, বাট এনি ক্রিয়েটিভ আইডিয়া। তো সেটাই আমার থিয়েটার করার আমার মনে হয় যে বড় কারণ, যে আমি আমার মধ্যে আমি আমার ইমাজিনেশন, আমার আইডিয়া, আমার প্র্যাকটিস, এইগুলো না আমি খুব রেগুলার একটা আমার মতন করে আমি করি এবং করেছি প্রথম থেকে। সেটা যে খুব মেথডিক্যালি করেছি তা নয়, কিন্তু পরের দিকে মেথডিক্যাল হওয়ার ডেফিনেটলি চেষ্টা করেছি, বাট আমার মতন করে আমি একটা চর্চা করেছি। সেটা সেটা এবং সেটা করতে গিয়ে বুঝেছি যে আমি এটা ছাড়া থাকতে পারবো না, এটা ছাড়া বাঁচতে পারবো না। তাতে যদি আমার কিছু প্রোডাকশন এক বছর নাই হতে পারে, আমাকে যে বছর বছর প্রোডাকশন করতে হবে এবং লোককে দেখাতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমার ভিতরের চর্চাটা আমি বজায় রেখেছি। সেটা প্রতিদিন আমার মতন করে, সেটা একটা গান শুনে হলেও করেছি। আমি মনে করি একটা ভালো গান শুনে সেটাকে নিয়ে কিছু আইডিয়া বার করাটাও একটা কাজ। তো সেটার কারণেই আমি মূলত থিয়েটার করতে এসেছি, বা থিয়েটার আমি করতে এসেছি বলবো না, থিয়েটারটা আমার একটা ন্যাচারাল প্রসেসই আমার মধ্যে শুরু হয়েছে এবং আমি সেটা কন্টিনিউ করেছি। এই মুহূর্তে আমি বাস্তবে করতে এলাম থিয়েটার, তখন তো অনেক বাস্তব জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট হয়ে উঠলো, তারই টাকা পয়সা, লোক জোগাড় করা। এবং লোক জোগাড় করা ইন দি সেন্স ডেফিনেটলি একটা প্রোডাকশন, তো একটা থিয়েটার তো আমি একা করতে পারবো না, থিয়েটারটা তো একটা কম্পোজিট আর্ট, এটা তো আমার সোলো আর্ট নয় যে আমি ঘরের মধ্যে বসে একটা ক্যানভাস নিয়ে শুরু করলাম আঁকা। তো আমাকে ডেফিনেটলি আমাকে অভিনেতা অভিনেত্রী, আর আমার কোনো দল নেই, কোনো দল ছিল না সে অর্থে। তো পুরোটাই আমাকে তৈরি করতে হয়েছে সেই প্ল্যাটফর্মটা, যে আমি আমার সেট অফ অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়েছি, তাদের নিয়ে কাজ করেছি। আমাকে তার ফাইন্যান্স জোগাড় করতে হয়েছে, আমাকে তার পরিকাঠামোটা আমার মতন করে তৈরি করতে হয়েছে। তো সেইগুলো করতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা শুধুমাত্র আইডিয়া এবং ইমাজিনেশন নয়, তার সাথে অনেক প্র্যাকটিক্যাল জিনিসপত্র জড়িয়ে আছে। তো সেইগুলো করতে গিয়ে কখনো আমি সাকসেসফুল হয়েছি, কখনো ফেল করেছি, কখনো অনেক রিস্ক নিয়েছি, অনেক বেশি রিস্ক নিয়েছি, কখনো দুঃসাহস করেছি, কখনো বা পিছিয়ে গেছি। নানান রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার এই 16 বছর কেটেছে। এবং আমি তো বলবো আমি খুব লাকি যে আমাকে অনেক কলকাতা শহরের বড় বড় দল, যারা প্রতিষ্ঠিত দল, তারা ইনভাইট করে, সম্মান দিয়ে ইনভাইট করে তাদের দলে নাটক করতে বলেছেন, যেমন বিভাস চক্রবর্তী অন্য থিয়েটারে, যার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কারণ ওদের দলে আমি চৈতালি রাতের স্বপ্ন বলে একটি খুবই কি বলবো প্রিয় নাটক আমার করেছিলাম। এবং সেখানটায় বিভাস দা আমাকে, মানে বিভাস দা এবং অন্য থিয়েটার যেভাবে সাহায্য করেছিল, সমস্তটা দিয়ে, তাদের ইনফ্রাস্ট্রাকচার
থেকে শুরু করে ফাইন্যান্সিয়ালি, অ্যাক্টর অ্যাক্ট্রেস দিয়ে, যদিও কিছু বাইরের অ্যাক্টর অ্যাক্ট্রেস আমি নিয়েছিলাম, কারণ কিছু চরিত্র ছিল যেগুলোর জন্য আমার তুর্নাকে অর্ণকে ব্যবহার করতে হয়েছিল। উম আরো রাজীব ছিল, হ্যাঁ আরো রাজীব বর্ধন। তো আরো আমি কিছু ছেলে মেয়ে নিয়েছিলাম, তবে বেশিটাই দলের ছেলে মেয়ে ছিল, কমল দা, নন্দিনী দি, ওরা ছিল। কিন্তু এরকম ভাবে আমি তারপরে এই অন্য থিয়েটারের পরে আমাকে বিভিন্ন দল ডাকে, ইনভাইট করে, এবং সেটা অত্যন্ত মানে আদর করে করে আর কি। তারপরে বিলুদা মুখোমুখিতে আমাকে তিন কন্যা করতে বললো, যেটা আমি বলবো সেই সময় দাঁড়িয়ে 2013-য় কিন্তু বিলুদা একটা রিস্ক নিয়েছিল। কারণ বিলুদার দলে নাটকগুলো তুমি যদি দেখো, সেগুলোর মধ্যে একটা একটা কমার্শিয়াল পসিবিলিটি থাকে। হুম। মুখোমুখির প্রোডাকশনস গুলো, এবং সেগুলি সব কমার্শিয়ালি সাকসেসফুল। সেই সময় দাঁড়িয়ে শেকফ, থ্রি সিস্টার্স, তিন কন্যা, এবং সে অর্থে কোনো স্টার তখন অনির্বাণ ভট্টাচার্য স্টার হয়নি, সবে রেপার্টারি থেকে বেরিয়েছিল, মানে হি ওয়াজ, ও গুড অ্যাক্টর হিসেবে সবাই জানতো ওকে। কিন্তু এই যে পপুলারিটিটা ওর এখন, এই রিসেন্টলি দুটো নাটক দেখতে গিয়ে দেখলাম, সেটা তখন তৈরি হয়নি। তো ফলে সে অর্থে কোনো স্টার ছিল না। সেই অর্থে বিলুদা খুবই সাপোর্টিভ হয়ে এবং প্রচুর মানে কোনোভাবে কোনো কার্পণ্য না করে সেই থিয়েটারটা প্রডিউস করেছিল। এবং সেটার হয়তো বেশি শো হতে পারেনি, তার অনেক রকম কারণ ছিল শো না হওয়ার, শুধুমাত্র যে সেটা মানে তার হয়তো প্র্যাকটিক্যাল লজিস্টিক্সে অনেক সমস্যা হয়েছিল, বা শো রান করাতে পারিনি, কিন্তু প্রোডাকশনটা করেছিল, যেটা আমি মনে করি আমার জীবনের সব থেকে একটা মূল্যবান কাজ হয়ে থাকবে, তিন কন্যা। তো কারণ সেটা করতে গিয়ে আমি আমি এবং আমার অভিনেতা অভিনেত্রীরা যে আনন্দ পেয়েছে, সেটা কোনোদিনও ভোলার নয়। সেটা আমাদের কাছে একটা আমার একটা খুব বড় আর্টিস্টিক স্যাটিসফ্যাকশন ছিল। তারপরে বিজয় দার কথা বলতে হবে, নাগমন্ডলা করেছে যে। নাগমন্ডলা তো আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন, বা নাও দেখতে পারেন, কারণ সব তো আর দেখা সম্ভব হয় না। তো কিন্তু ডেফিনেটলি নাগমন্ডলা তো পরপর পরপর আমি অনেক দলে, বিপ্লব দা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমি সেখানে সখারাম এবং লাল সাধু করেছি প্রাচ্যতে। উম তো একের পর এক কাজ আমি বিভিন্ন দলে করেছি। তো সেইটা আমাকে অনেক বেশি অন্যান্য, আমার মনে হয় যারা, যাদের দল নেই, যারা ডিরেক্ট করে, তাদের থেকে অনেক সহজ করে দিয়েছে তাদের আমাকে এই দলগুলো ইনভাইট করাতে, কারণ আমাকে তখন থিয়েটারটা করা ছাড়া অন্য কিছু ভাবতে হয়নি, তারা সবটাই সামলেছেন। তো সেই লজিস্টিক্স এর জায়গাটা পরে আমার অনেক একটা সময়ের পর আমি অনেক বেশি ফ্রিলি করতে পেরেছি, মানে আমাকে ভাবতে হয়নি যে ডেট নিতে হবে, হল কি হবে, বিজ্ঞাপন দিতে হবে, এগুলো নিয়ে আমায় কখনো চিন্তা করতে হয়নি আর কি। কিন্তু এগুলো যাদের করতে হয়, ডেফিনেটলি তাদের একটা বড় যুদ্ধ জয় করে করতে হয় আমার মনে হয়। না, খুব যে কঠিন কাজ করব বলে করেছি তা নয়। আসলে আমি না খুব আমি খুবই মানে আমার সত্যি কথা বলতে খুব, হয়তো একটু ছেলে মানুষই লাগবে শুনতে, কিন্তু আমার যা মন চায় আমি সেটা করি। আমার ক্লাসিক, আমি আমি খুব লিটারেচার পড়তে ভালোবাসি, সাহিত্য পড়তে ভালোবাসি, বিশেষ করে ফিকশন। নন ফিকশনের থেকে আমি ফিকশন পড়তে বেশি ভালোবাসি, নাটক পড়তে ভালোবাসি, গদ্য পড়তে ভালোবাসি, সরি মানে উপন্যাস পড়তে ভালোবাসি, প্রবন্ধও বাসি, কিন্তু অতটা নয়, বেশি ভালোবাসি ফিকশন। তো ছোটবেলা থেকে আমি এটা পড়তাম, কারণ আমার বাড়িতেও একটা চর্চা ছিল, আমার বাবা ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন, এবং সাহিত্যের একটা চর্চা ছিল আর কি। আমার এখনো ক্লাস সিক্সে প্রথম টেলস ফ্রম শেক্সপিয়ার, চার্লস অ্যান্ড মেরি ল্যাম্পের বইটা সযত্নে রাখা আছে এই তাকে, এবং আমি রেগুলারই মানে সপ্তাহে অন্তত একবার খুলে দেখি যে সবকটা পাতা ঠিক আছে তো, মানে এতটাই আমি আর কি ভালোবাসি বই পড়তে। তো ক্লাসিক্যাল কিছু টেক্সট আমি পড়েছি, হেনরি কিপসনের ডলস হাউস পড়ার পরই আমি পড়তে পড়তেই ভিজুয়ালাইজ করতে পেরেছি টেক্সটটাকে, এবং সেই সমস্যাগুলোর সাথে কোথাও আমি নিজেকে এবং আমার সময়কে রিলেট করতে পেরেছি। ওই জন্য আমার মনে হচ্ছে আমার এই নাটকটা করা উচিত। আমার মনে হয় প্রত্যেকটা কাজ না, যে কটা কাজ করেছি আমি, আমার অন্তত প্রত্যেকটা কাজই খুব পার্সোনাল। সো অল মাই ওয়ার্কস আর পার্সোনাল। যখন আমি খুব রেগে, যখন আমি খুব অ্যাংরি, আমি তখন মেদেয়া করেছি।
যখন আমার মনে হয়েছে যে আহ আমার কিছু একটা করা বলা দরকার এই সময় দাঁড়িয়ে, আহ নোরার মতন মেয়েকে নিয়ে, বা আমি নিজেকে নোরার সাথে কোথাও রিলেট করতে পেরেছি এবং আমার চারপাশটাকে রিলেট করতে পেরেছি, দুটোই। দুটোই শুধু পার্সোনাল হলে তো হয় না, আমার সময়টাকেও রিলেট করতে হয়েছে কোনোভাবে। এবং আমার মনে হয় ক্লাসিকে সেটা সব থেকে বেশি হয়, এই জন্যই সেটা ক্লাসিক, কারণ সেটা সবসময় ইউনিভার্সালি তার একটা কন্টেম্পোরারি তার একটা কন্টেম্পোরারি ভ্যালু থেকে যায়, একটা কন্টেম্পোরারি স্টেটমেন্ট থাকে। তো এই জন্য আমার ক্লাসিক্স গুলো আমি যখনই পড়েছি আমার মনে হয়েছে এই সময় দাঁড়িয়ে আমার বলা দরকার, করা দরকার, আমি করেছি। আমি তো বিশ্বাস করি পুরোটাই, মানে অনেকটাই প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বটা, আমি তাকে বিলিভার। কারণ আমি মনে করি একটা মেথডিক্যাল ট্রেনিং প্রসেসের একটা মূল্য আছে, এবং সেটা গ্রুপ থিয়েটারেই হোক, সেটা দলেই হোক, বা কোনো ইনস্টিটিউটেই হোক, কিন্তু একটা মেথডিক্যাল চর্চা এবং ট্রেনিং অন্তত বছর তিনেকের একজন অ্যাক্টর, ডিরেক্টর এবং ডিজাইনারের থাকা উচিত। 100% গুরুত্ব আছে। ফলে ট্রেনিং ইজ দ্য বেসিক বেসিক রিকোয়ারমেন্ট। স্কুলের থিয়েটারে যদি আমরা ইনক্লুড করি তাহলেই লোকের বা নতুন জেনারেশন তৈরি হবে, দর্শক এবং নতুন জেনারেশনের থিয়েটার কর্মী তৈরি হবে। তারা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্যান্য সাবজেক্টের মতন থিয়েটার। এবং আমাদের থিয়েটারের কিছু ছেলেপুলেদের চাকরি হবে স্কুল কলেজে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসবে। কারণ যে কোনো সময় যে কোনো পৃথিবীতে যে কোনো জায়গাতেই ক্রাইসিস থেকেই নতুন আর্ট ফর্ম তৈরি হয়েছে। তো আমার কেমন জানি মনে হচ্ছে যে এই কোভিড-19 এর পর আমরা একটা নতুন ভাষা খুঁজে পাবো আমাদের এক্সপ্রেশনের, এবং সেটা থিয়েটারের মাধ্যমেই পাবো। হয়তো যেভাবে আমরা এতদিন থিয়েটার চর্চা করেছি সেটা বদলে যাবে, বদলে গিয়ে একদম নতুন একটা কিছু আমাদের কাছে ইভলভ করবে, যেটা আমার মনে হয় আরো বেশি ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ হবে। আমি খুব পজিটিভ ভাবে ব্যাপারটা দেখার চেষ্টা করছি এবং আমি সেটাই বিশ্বাস করছি। হ্যাঁ, অফকোর্স প্রসেনজিমের বাইরে, কারণ প্রসেনজিমে তো সেটা সম্ভব না। যে এই চেঞ্জটা এবারে মানে আসবে হচ্ছে মানুষ এক্সিস্টেন্সের জায়গা থেকে এই চেঞ্জটাকে একসেপ্ট করবে, ফলে সেখান থেকে একটা নতুন কিছু ইভলভ করতে বাধ্য। করেছি বললে ভুল বলা হবে, কিন্তু আমি যে করতে চাই না তা নয়, আমি করার চেষ্টা করছি বা করার কথা ভাবছি। আমি ইনফ্যাক্ট একটু পারফরমেন্স আর্টের দিকে কিছু লেখাপড়া এবং পারফরমেন্স আর্ট সংক্রান্ত কিছু লেখাপড়া পারফর্ম এবং চর্চা করছি। আমি ইনফ্যাক্ট একটা থিয়েটার আমার নিজস্ব তৈরি করা একটা মডিউল, ট্রেনিং মডিউল নিয়েও কাজ করছি, বডি অ্যাক্স বলে। তো দেখা যাক, আমি ডেফিনেটলি স্বপ্ন দেখছি, সেটা কতটা সফল হবে জানি না, তবে এই সময়টা সেই স্বপ্নটাকে দিকে এগোবার জন্য আরো সুযোগ করে দিল। আমার প্রথম কথা হবে তারা যেন একটা প্রপার ট্রেনিং নিয়ে আসে। প্রথমে ট্রেনিং, প্রথমেই যেন সে অভিনেতা না হতে আসে, প্রথমে সে অভিনয়টাকে জানুক, শিখুক, চর্চা করুক, স্ট্রাগল করুক তার নিজের মতন করে। সেটা যে সবসময় অর্থনৈতিক স্ট্রাগলই হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু একটা পথ পেরিয়ে চর্চা করে তারপরে সে মঞ্চে উঠুক। ট্রেনিং ছাড়া আমি সত্যি এখন আমি সেটাকে প্রায়োরিটাইজ করতে পছন্দ করি, মানে মনে করি সেটা উচিত। ফার্স্ট ট্রেনিং, তারপর পারফরমেন্স, তারপর প্রোডাকশন। আমি খুবই শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের মুক্তধারার লোকজনদের, দ্বারা এই ইনিশিয়েটিভটা নিয়ে এই আমাদের এই বোরিং জীবনে একটা সুন্দর জিনিস তৈরি করছো এবং আমাদের ইনভলভ করছো। এই জন্য তোমাদের শুভেচ্ছা। এবং যারা দেখবেন তাদেরও আমার তাদেরকেও আমার শুভেচ্ছা রইলো। এবং ঘরে থাকবেন, স্টে সেফ, ঘরে থাকবেন যতটা সম্ভব, কারণ আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং ঘরে থেকে সুস্থ থেকে
আমরা শিওর এটাকে অতিক্রম করবো এই সময়টাকে।